আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। অভিষেককে টার্গেট করা হচ্ছে, বিস্ফোরক মন্তব্য কুণালের। কয়লা পাচার মামলায় এবার তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তলব করা হয়েছে অভিষেকের শালিকাকেও। এবার তা নিয়ে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি নেতারা আগেভাগেই বলে দিয়েছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই যাবে, এবার ইডি যাবে। এভাবে বারবার বিবৃতি দিয়ে তারাই প্রমাণ করে দিয়েছে যে রাজনীতিতে পরাজিত করতে পারছে না, তাই অভিষেককে টার্গেট করা হচ্ছে। বাংলার 4 আনার নেতারা দিল্লির জেডুকে গিয়ে বলছেন, আর পেয়ে উঠছে না, এবার পাঠাও এজেন্সি। এটা যে চক্রান্ত সেটা বিধানসভা নির্বাচনের আগে প্রমাণিত। তার কথায় 2021 নির্বাচনের সময় দিল্লি থেকে যতজন এসেছেন তারা আক্রমণ করতেন অভিষেককে। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক তাদের টার্গেট। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে। এর আগে অবশ্য ইডি তলব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 21 জুলাই আমাদের সমাবেশ হলো, 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হলো। 22 জুলাই কেন 23 জুলাই নয়, কেন 24 জুলাই নয়? সোমবারের সমাবেশ থেকে আরও আশঙ্কা ছিল কিছু একটা ঘটবে, সেটাই হলো। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, যদি দিয়েও থাকে সেটাও জেনেই দিয়েছে। ওরা কি জানতো না অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করবে? এই সমাবেশ তো পুরনো বড় সমাবেশ, এখান থেকে তো বিজেপিকে আক্রমণ করা হবে, এটা পরিষ্কার। বুলডোজার দিয়ে ভেঙে দিন, নিজের পরিবারের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কয়েকদিন আগে তার পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এমনকি তার পরিবারের সদস্যরা সরকারি সম্পত্তি বাজার মূল্যের চেয়ে কমে কিনে নিজেদের নাম করে নিয়েছেন, এমন অভিযোগও ছড়িয়েছে। এবার এই সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে নিজেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এদিন পরিকাঠামো, শিল্প এবং চাকরি নিয়ে ক্যাবিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকের সদস্য রাজ্যের মুখ্য সচিব, ভূমি রাজস্ব সচিব সহ একাধিক মন্ত্রী। সেই বৈঠকেই তিনি রাজ্যের মুখ্য সচিব এইচ.কে দ্বিবেদীকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। টিভি চ্যানেলে দেখাচ্ছে আমার পরিবারের লোকেরা নাকি সরকারি জায়গায় দখল করে নিয়েছে। আমার পরিবারের সদস্যরা সবাই আলাদা আলাদা থাকে। আদালতে একটা মামলা দায়ের হয়েছে, তারা এখনও কিছু বলার সুযোগ পায়নি। কিন্তু আমি আমার কাছে পরিষ্কার থাকতে চাই, তাই মুখ্য সচিবকে বলেছি, এরকম সত্যি কিছু হয়ে থাকলে তদন্ত করে দেখুন, প্রমাণ পেলে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিন, আমার থেকে অনুমতিও নেওয়ার দরকার নেই। গত সোমবার মেয়র রোডের দলের ছাত্র সংগঠনের সভামঞ্চ থেকেও এই ইস্যুতে সরবরাহী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তিনি বলেন, তারা যে জমিতে থাকেন সেটি রানী রাসমণির পরিবারের, সেখানে ঠিকা ভাড়াটে হিসাবে থাকেন তারা। মুখ্যমন্ত্রী বলেন, আমি আমার নিজের বিষয়টা জানি, আমার পরিবারের সদস্যরা এখন আলাদা থাকে, তাদের প্রমাণ আপনার তাদের থেকেই সংগ্রহ করে নেবেন। নিজের কাছে পরিষ্কার থাকতেই আমি এই নির্দেশ দিয়েছি। জেরায় মুখ খুললেন অনুব্রত মণ্ডল, উত্তর শুনে বিস্মিত সিবিআই আধিকারিকরা। প্রথম দফায় 11 দিন, তারপর 4 দিনের সিবিআই হেফাজত শেষ হওয়ার পর বর্তমানে 14 দিনের জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। মূলত টানা 20 দিন হেফাজতে থাকলেও অনুব্রত মণ্ডলের থেকে গরু পাচার মামলা সংক্রান্ত তথ্য বের করতে হিমশিম খেয়ে যাচ্ছে সিবিআই। নানাভাবে জেরা করা সত্ত্বেও তেমন কোনো তথ্য বের করতে পারেনি সিবিআই। এদিনও একই ঘটনা ঘটল অনুব্রতকে জেরা করার সময়। সিবিআইকে সব প্রশ্নের একই উত্তর দিলেন অনুব্রত মণ্ডল। কখনো বললেন, আমার জানা নেই, আবার কখনো গোয়েন্দাদের তিনি বললেন, আমার মনে পড়ছে না। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে। সিবিআই সূত্রের খবর, এদিন অনুব্রতর কাছে জানতে চাওয়া হয় যে কীভাবে এত বিপুল সম্পত্তির তার নামে হলো, রাইস মিল সহ একাধিক কোম্পানি কীভাবে তার অধীনে এলো, কোটি কোটি টাকার সম্পত্তি কীভাবে করলেন তিনি। উত্তরে অনুব্রত জানান, আমার জানা নেই। এরপর অনুব্রত মণ্ডলের কাছ থেকে আরও জানতে চাওয়া হয় যে এনামুল হকের সঙ্গে তিনি কেন কথা বলতেন, কিভাবে 2014 সালের পর তার একাধিক আত্মীয় এবং বেশ কয়েকজন ঘনিষ্ঠের আর্থিক উন্নতি
দ্রুতগতিতে হলো। কোনো প্রশ্নের উত্তরে অনুব্রত কখনো বলেন, আমার মনে পড়ছে না। শুভেন্দুর আর্জি খারিজ। কুণালের করা মানহানির মামলায় সশরীরেই হাজিরা দিতে হবে আদালতে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের করা একটি মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে বললেন বিচারক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ। সেই মামলায় শুভেন্দুকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়ার আর্জি জানিয়েছিলেন তার আইনজীবী। বুধবার আদালত ওই মামলায় রায় দিয়েছে। ব্যাংশাল আদালতের বিচারক শুভেন্দুর আর্জি খারিজ করে জানিয়েছেন, শুভেন্দুকে এই মামলায় সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। আগামী 22 সেপ্টেম্বর শুভেন্দুর হাজিরার দিনও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। কুণাল ঘোষকে বাবার ত্যায্য পুত্র বলেছিলেন শুভেন্দু। বিজেপি নেতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছিলেন কুণাল। মামলাটির শুনানি চলছিল ব্যাংশাল আদালতে। সেখানে শুভেন্দুর আইনজীবীর একটি বড় টিম এনে লড়েন। তারাই আদালতে আর্জি করেছিলেন শুভেন্দুকে এই মামলায় সশরীরে হাজিরা দেওয়া থেকে ছাড় দিতে। এ নিয়ে দীর্ঘ শুনানির নির্দেশ স্থগিত রেখেছিল আদালত। বুধবার ব্যাংশাল আদালতের বিচারক নির্দেশ দিলেন, শুভেন্দুর পক্ষে আদালতে আইনজীবীদের যুক্তি ছিল, যেহেতু ওর বাড়ি কাতি এবং তা কলকাতা থেকে বহুদূর, তাই সুপ্রিম কোর্টে পরামর্শ মেনে ওকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক। এই যুক্তির পাল্টা যুক্তি দেখিয়ে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন, ওর পিটিশনের লেখা উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন, রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন, তাহলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে 300 মিটার দূরে, ওখানে এলে কোর্টে আসবেন না কেন? কোর্টকে গুরুত্ব না দেওয়ার এই প্রবণতা ঠিক নয়। এরপরে কোর্ট শুভেন্দুর আবেদন খারিজ করে 22 সেপ্টেম্বর সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেপির পাঠশালায় গরহাজির সাংসদ মন্ত্রীরা, জল্পনার মাঝেই আরও অস্বস্তি বাড়ালেন বিক্ষুব্ধরা। বিজেপির পাখির চোখ বাংলা, অথচ বাংলার মন্তর শিবিরে গরহাজির মন্ত্রী সাংসদরা। বাংলায় যখন নতুন হেড স্যার এসেছেন, তখন তার নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাঠশালায় 3 মন্ত্রী সহ সাংসদদের অনুপস্থিতি বিজেপিকে গুরুতর অস্বস্তির মুখে ফেলে দিল। অস্বস্তি কাটাতে বিজেপি নেতৃত্ব বাধ্য হলো বাংলার 3 কেন্দ্রীয় মন্ত্রী সহ 6 সাংসদকে জবাব দিতে। অস্বস্তি কাটাতে বিজেপি নেতৃত্ব বাধ্য হলো বাংলার 3 কেন্দ্রীয় মন্ত্রী সহ 6 সাংসদদের কাছ থেকে জবাব চাইতে। বিলাসবহুল রিসর্ট বৈদিক ভিলেজে 3 দিনের মন্থর শিবির শুরু হয়েছে বিজেপির। সেই মন্থর শিবিরে অনুপস্থিত থাকলেন বাংলা থেকে মনোনীত 3 কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, জন বার্লা ও নিশীথ প্রামাণিক। অনুপস্থিত সাংসদ এস আলুওয়ালিয়া, কুনার হেমব্রম ও রাজু বিস্তারাও। দলের নির্দেশ অমান্য করে তারা কেন গরহাজির থাকলেন, তার জবাব চাইছে বিজেপি। ইতিমধ্যে জবাব চেয়ে কৈফিয়ত তলব করে চিঠি দেওয়া হয়েছে। বিজেপির এই মন্তর শিবিরের বৈভব নিয়ে তৃণমূল সমালোচনায় সামিল হয়েছে। কটাক্ষ করেছে বিজেপি বিক্ষুব্ধ শিবিরও। বিক্ষুব্ধরা এই শিবিরকে পিকনিক বলে কটাক্ষ করতেও ছাড়েনি। দলের বিক্ষুব্ধ অংশ ইতিমধ্যে সেভ বেঙ্গল বিজেপি নামে একটি মঞ্চ তৈরি করেছে। সেই মঞ্চের তরফেই বিজেপির 3 দিনের প্রশিক্ষণ শিবির থেকে মন্তর শিবিরকে পিকনিক নামে ভূষিত করেছে। সেভ বেঙ্গলের তরফে বিজেপির বঙ্গ নেতৃত্বকে নাম করে কটাক্ষ করা হয়েছে। অমিত মালব্যকে বলা হয়েছে রাজনীতিতে শিক্ষানবিশ, সুকান্ত মজুমদারকে বলা হয়েছে অসহায়, আর অমিতাভ চক্রবর্তীকে প্রচারক বলে কটাক্ষ করা হয়েছে। পার্টির টাকায় স্টার হোটেলে স্ফূর্তি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। আর এই অভিযোগের মধ্যে 3 কেন্দ্রীয় মন্ত্রী সহ 6 সাংসদদের অনুপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানেই শেষ নয় বিতর্ক। সেভ বেঙ্গল বিজেপি যেমন মন্থন শিবিরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তখন একাংশ আবার ক্ষোভ উগলে দিয়েছেন এই প্রশিক্ষণ শিবিরে ডাক পাননি বলে। তাদের অধিকাংশ আবার আদি বিজেপি নেতা। অতএব বিজেপির হেড স্যারের ক্লাসেও ফের তৈরি হয়েছে আদিনব্য দণ্ডের আবহ। বারবার কেন শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনা? সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। বারবার শুভেন্দু অধিকারীর কনভয়ে কেন দুর্ঘটনা? উপযুক্ত তদন্ত চেয়ে এবার মামলা কলকাতা হাইকোর্টে। সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আবেদন মামলাকারীর। জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা সত্ত্বেও তার মতো হাই প্রোফাইল রাজনীতিবিদের কনভয় কেন দুর্ঘটনার কবলে পড়েছে? এই দুর্ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না সেটাই খতিয়ে দেখার আবেদন মামলাকারীর। শুভেন্দু অধিকারীর কনভয় বারবার দুর্ঘটনায় পড়া নিয়ে এবার হাইকোর্টে মামলা দায়ের হলো। গত 2 মাসের মধ্যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক
শুভেন্দু অধিকারীর কনভয়ে 3বার দুর্ঘটনার কবলে পড়েছে। শেষবার অর্থাৎ 22 আগস্ট কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের মারিচদার কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের একটি গাড়ি। লরি এসে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটিতে। তারও আগে 12 জুলাই কলকাতার এম বাইপাসে কালিকাপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারী কনভয়ের একটি গাড়ির সঙ্গে লরির ধাক্কা লাগে। সেই ঘটনারও 11 দিন আগে পূর্ব মেদিনীপুরের মারিচদায় দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। যদিও পরপর এই দুর্ঘটনায় তার কনভয়ের গাড়ি পড়লেও শুভেন্দু অধিকারী নিজে অবশ্য চোট পাননি। জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাও সত্ত্বেও বারবার কেন তার কনভয় দুর্ঘটনা ঘটছে, এর পিছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে কিনা তার তদন্ত হচ্ছে হাইকোর্টে মামলা। কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আবেদন মামলাকারীর।